বর্তমান কল্পনা জগৎ থেকে বেরিয়ে এলো শুভ্র। ডায়েরির শেষ অংশ পাতাটুকু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে সে আপন মনে হেসে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি আর ভালোবাসা মাখানো। সে বিড়বিড় করে বলল, পাগলি একটা। শুভ্র আলমারির গোপন ড্রয়ার থেকে অতি যত্নে রাখা ডায়েরিটা বের করলো। শুভ্র যে ডায়েরিটা হৃদির সামনে পুড়িয়েছে সেটা আসল ছিল না। শুভ্র কাল রাতে ঠিক হৃদির ডায়েরির মতো একই রকম একটা ডায়েরি জোগাড় করেছিল। সারা রাত জেগে সে হৃদির হাতের লেখা নকল করে ডায়েরির কিছু অংশ কপি করেছিল, যাতে ডায়েরিটা পড়ানোর সময় হৃদি দূর থেকেও ধরতে না পারে যে ওটা নকল। শুভ্র আসল ডায়েরিটার ওপর পরম মমতায় হাত বোলালো। ডায়েরির প্রতিটা ভাঁজে যেন হৃদির জমানো দীর্ঘশ্বাস আর ভালোবাসার ঘ্রাণ লেগে আছে। শুভ্র ডায়েরিটার দিকে নেশাতুর চোখে তাকিয়ে গভীর আবেগে বলল, আমি এই ডায়েরিটা কিভাবে পোড়াবো? এই ডায়েরিটা পোড়ালে তো মনে হবে ডায়েরি পুড়ছে না, নিজেকে পোড়াচ্ছি। তোর প্রতিটি অক্ষরে যে আমার নাম লেখা হৃদি। তোকে পড়ানোর সাধ্য যেমন আমার নেই, তোর দেওয়া এই অনুভূতিগুলো ছাই করার ক্ষমতাও নেই এই শুভ্রর। শুভ্র ডায়েরিটা আবার ড্রয়ারের একদম গভীরে লুকিয়ে রাখলো। সে জানে এই নিষ্ঠুর নাটকটা না করলে হৃদির এই পাগলামি এখন থামানো যাবে না। যদি সে প্রশ্রয় দেয় তবে হৃদি আরও পাগলামি শুরু করবে। আর হৃদির এই অবাধ্য প্রেম যদি লোকজন প্রকাশ পেয়ে যায় তবে সম্পর্কের যে জটিলতা তৈরি হবে তাতে শুভ্রর হৃদিকে হারানোর ভয় সবচেয়ে বেশি। শুভ্র আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার পরনের শার্টের কলারটা এখনও কুঁচকে আছে, ঠিক যেখানটায় হৃদি তার অধিকার নিয়ে খামচে ধরেছিল। শুভ্র আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রহস্যময় হাসলো। তার চোখ বলছে আজ হৃদির চোখে যে আগুনের ফুলকি সে দেখেছে সেই আগুনই একদিন তাদের দুজনকে এক করবে। কিন্তু তার আগে এই বিরহ আর নিষ্ঠুরতার খেলা তাকে খেলতেই হবে। হৃদি রুমে এসে বিছানায় ধপ করে বসে পড়ল। নিজের দুই হাত বিছানায় ভর দিয়ে মাথা নিচু করে সে অঝরে কাঁদতে লাগলো। শুভ্র তার সাথে অবজ্ঞা করেছে, তাকে তাড়িয়ে দিয়েছে, এতে হৃদির খুব একটা খারাপ লাগছে না, কারণ শুভ্র ভাই তো এমনই। কিন্তু ওই ডায়েরিটা, ওটা তো স্রেফ একটা খাতা ছিল না, ওটা ছিল হৃদির গত কয়েক বছরের নির্ঘুম রাতের সঙ্গী, তার জীবনের অর্ধেকটা অংশ। ডায়েরিটা না হয় শুভ্রকে নিয়েই লেখা ছিল, কিন্তু অনুভূতিগুলো তো একান্তই হৃদির ছিল। শুভ্র রক্ত মাংসের হাত দুটো কিভাবে পারলো আরেকজনের পবিত্র অনুভূতিগুলো এভাবে পুড়িয়ে ছাই করে দিতে? হৃদি হেঁচকি তুলে চোখের পানি মুছল। আগুনের সেই লেলিহান শিখা যেন এখনও তার চোখের মনি আচ্ছন্ন করে রেখেছে। সে শূন্য দৃষ্টিতে জানলার ওপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খুব খারাপ লাগছে জানেন শুভ্র ভাই। আপনি আজ ডায়েরি না আমাকে পোড়ালেন, কিন্তু আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও সেই ছাইয়ে আপনাকেও নিয়ে পড়ব। আমার ভালোবাসার আগুনে আপনাকেও পোড়াবো। অন্যদিকে নির্বাণের কথা শুনে নেহার রাগ মুহূর্তে ভয়ে রূপ নিল। তার মনে হলো পায়ের তলার মাটি দুলছে, শরীরটা যেন মুহূর্তেই হিমশীতল হয়ে গেল। নির্বাণের রাগী চেহারা আর তীক্ষ্ণ কণ্ঠস্বর নেহা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফুঁফিয়ে কেঁদে উঠল। বোনের এমন অসহায় কান্না দেখে নির্বাণের কলিজায় যেন কেউ মোচড় দিয়ে ধরল। সে সোফা থেকে বিদ্যুৎ বেগে উঠে এসে নেহার দুই কাঁধ শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলল, নেহা পিওর ডল, কাঁদছিস কেন? বল আমায় কি হয়েছে? শুভ্র তোর সাথে কি করেছে? কোনো খারাপ কিছু করেছে ও? তুই একবার বল, ওই কুত্তার বাচ্চাকে আমি জ্যান্ত বেড়ে ফেলবো। আর হাম খান নির্বাণের বোনের দিকে চোখ তুলে তাকাবে, আর সে জীবিত থাকতে পারবে এমন কোনো ছেলে এই দুনিয়ায় আজও জন্মায়নি। বল ও কি করেছে? নেহা হাউমাউ করে কেঁদে উঠে, তার কণ্ঠস্বর কাঁপছে, আর নির্বাণের চোখের দিকে তাকানোর সাহসটুকু সে হারিয়ে ফেলেছে। সে ভাঙ্গা গলায় বলল, না ভাইয়া, শুভ্র কিছু করেনি, সব আমি করে ফেলেছি ভাইয়া। শুভ্র আমার গোপন ভিডিও বের করে ফেলেছে। নির্বাণের যেন কথাটা মানে বুঝতে কিছুটা সময় লাগলো। সে ভ্রু কুঁচকে কপালে গভীর ভাঁজ ফেলে পাথরের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কান যেন বিশ্বাস করতে পারছে না যে সে কি শুনলো। সে অত্যন্ত গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, গোপন ভিডিও মানে? কি বলছিস এসব নেহা? ক্লিয়ারলি বল। নেহা মাথা নিচু করে কান্না ভেজা কণ্ঠে পুরো কাহিনীটা বলতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। ঈশানের ফোনের স্ক্রিনে ভিডিওটা দেখা মাত্রই নেহার সারা শরীর অবশ হয়ে এলো। সে দুই পা পিছিয়ে গেল, তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এসেছে। সে কাঁপা কাঁপা গলায় ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান তুমি তুমি এই ভিডিও পেলে কোথায়? ঈশান তখন শুভ্রর দিকে তাকিয়ে একবার তাচ্ছিল্যের হাসি দিল, তারপর নেহার দিকে ফিরে বলল, ম্যাম, মানুষটা হিন্দু হতে পারে, কিন্তু আপনাদের এসব নষ্টামি ধরতে বোসের বুদ্ধি আর ঈশানের কেরামতই যথেষ্ট।
বলাই হয়নি ঈশান হিন্দু। আর এই হিন্দু ছেলেটা শুভ্রর মতো একজন নিষ্ঠাবান মুসলমানের সাথে কিভাবে এমন অটুট বন্ধুত্ব আর বিশ্বস্ততায় জড়িয়ে গেল তা সময়ের সাথে সাথে জানা যাবে। ঈশানের কথা শুনে নেহা মরিয়া হয়ে শুভ্রর দিকে তাকালো। সে কান্নায় ভেঙে পড়ে বলল, বিশ্বাস করো শুভ্র, আমি আমি এটা ইচ্ছে করে করিনি। আসলে একটা পার্টি ছিল ও আমার ফ্রেন্ড ফারহান। সেদিন আমরা দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আমাদের সাথে যে কি গিয়েছিল আমরা নিজেরাও জানি না। শুভ্রর চোখে তখন কোনো মায়া ছিল না, ছিল কেবল চরম অবজ্ঞা। সে পকেটে হাত দিয়ে খুব নিষ্প্রহ গলায় বলল, আমার বিশ্বাসে তোমার কি যায় আসে নেহা, আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমার কি নিজের রুচি বলে কিছু নেই? এই সস্তা ক্যারেক্টার নিয়ে ভাবলে কি করে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? না মানে আমার কি ভাতের অভাব নাকি বাড়ির অভাব যে তোমাকে বিয়ে করতে হবে? নেহা তখন তার শেষ অস্ত্রটা ছাড়লো। সে চোখ রুখে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলল, কিন্তু তুমি আমাকে বিয়ে না করলে তোমাদের পরিবার রাস্তায় নামবে, ভুলে যেও না। ইউর ফ্যামিলি উইল বি অন দ্য স্ট্রিটস। শুভর ঠোঁটের কোণে তখন সেই চেনা বিষাক্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে এক পায়ে গিয়ে খুব শান্ত কিন্তু ধারালো গলায় বলল, আর আমরা রাস্তায় নামলে তোমাদের পরিবারের সবার সম্মান ধুলোয় মিশিয়ে যাবে। নেহা, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা না হয় রাস্তার কোনো এক কোনায় মাথা গুজে থাকতে পারবো, কিন্তু তোমার ফ্যামিলির কপালে তো জুতোর বাড়ি ছাড়া আর কিছুই জুটবে না। দ্যাট উইল বি এ রিয়েল ডিজাস্টার। নেহা ভ্রু কুচকে আতঙ্কে অস্থির হয়ে বলল, মানে মানে কি বলতে চাইছো তুমি? ক্লিয়ারলি বলো। ঈশান তখন শয়তানি হাসি দিয়ে ফোনের স্ক্রিনটা নেহার চোখের সামনে আরও একটু উঁচিয়ে ধরলো। তারপর বাঁকা সরে বলল, ম্যাম খুব সহজ ম্যাম। আপনার এই ফুলের মতো পবিত্র ফ্রেন্ড ফারহানের ল্যাংটা মানে থুক্কু মানে আসলে এই সুন্দর ভিডিওটা যখন পুরো পাবলিক দেখবে তখন লোকে কি বিউটিফুল সব কমেন্ট আর লাইক করবে। ইস বস, কত ভালো চিন্তা করুন তো। নেহা ম্যামকে কোনো কষ্ট ছাড়াই ভাইরাল করে দিতে চাইছে। নেহার সারা শরীর মুহূর্তে ছ্যাঁত করে উঠল। মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এই ভিডিও যদি সত্যি সত্যি ইন্টারনেটে চলে যায় তবে তার জীবনটা ধুলোয় মিশে যাবে। নেহা বড় বড় চোখে শুভ্রর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দেখো শুভ্র, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। ইউ আর ব্ল্যাকমেইলিং মি। তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে পারো না, এটা ক্রাইম। শুভ্র ঠোঁটের কোণে সে চিরচেনা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে সে ধারালো গলায় বলল, সো হোয়াট? তুমি করতে পারলে আমি কেন পারবো না? এটা কি কোনো স্ক্রিপ্টে লেখা আছে যে শুধু তোমারই গেম খেলবে? তুমি কি জানো না নেহা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়? কথা সত্যি কিনা জানি না, তবে পাঁচজন দিয়েই কিন্তু তবে কথা সত্যি কিনা জানি না, তবে পয়জন দিয়েই কিন্তু পয়জন কাটতে হয়। ইউ ডিজার্ভ দিস। নেহা এবার মাথা নিচু করে ফেলল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র যে এতটা শার্প আর চালবাজ হতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। কিন্তু তার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শুভ্র এই ভিডিওটা পেল কোথায়? এই ভিডিওর কথা তো সে আর ফারহান ছাড়া আর কারো জানার কথা ছিল না। নেহার অস্তিত্ব এখন সংকটের মুখে। সে কোনো রকমে নিজের গলা পরিষ্কার করে বলল, তুমি এখন আমার কাছে থেকে ঠিক কী চাও? শুভ্র এই মুহূর্তে দেরি না করে বাজখায় গলায় আদেশ করলো, ক্যান্সেল দিস ম্যারেজ। আজকেই এই বিয়েটা ক্যান্সেল করো। আই ওয়ান্ট টু বি ফ্রি। নেহা এবার সম্পূর্ণ ভেঙে পড়ল। সে হিদায়ত জ্ঞান হারিয়ে শুভ্রর পা জড়িয়ে ধরলো। রেস্টুরেন্টের মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে সে আকুতি করতে লাগলো, শুভ্র প্লিজ বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমার ইমোশন নিয়ে খেলা করো না। দেখো আমি যা করেছি সেটা ভুল ছিল, আই নো, কিন্তু সেই ভুলের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আই রিয়েলি লাভ ইউ সো মাচ শুভ্র, তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। শুভ্র চোখে মুখে প্রচণ্ড বিরক্তি আর ঘৃণা। সে নিজের পা ছাড়িয়ে জড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে নিচু সরে কিন্তু কঠোরভাবে বলল, গো খাও তুমি। বলেই শুভ্র এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিল। সে নিজের দামি হাতঘড়িটার দিকে একবার তাকিয়ে অত্যন্ত দাম্ভিকতার সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে নেহার উদ্দেশ্যে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেল, সময় আজ রাতটুকু, ইউ হ্যাভ অনলি ওয়ান নাইট। এখন তুমি ভাবো তুমি কি করবে? বিয়েটা ক্যান্সেল করবে নাকি নিজেকে ইন্টারনেটে দেখবে? চয়েস ইজ ইয়োর্স। বর্তমান নেহার কাহিনী বলা শেষ হতে না হতেই নির্ভন সজোর একটা থাপ্পড় বসিয়ে দিল নেহার গালে। থাপ্পড়ের তীব্রতায় নেহা ছিটকে সবার ওপর গিয়ে পড়ল। সে গালে হাত দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। নির্বাণের শরীর রাগে রিদি করছে, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে।
নির্বাণ ঘৃণায় মুখ কোচকে বলল, ছি নেহা ছি, তুই এতটা নিচে নেমে গেছিস। আমি ভাবতাম তুই জাস্ট একটু মডার্ন ছেলে ফ্রেন্ডদের সাথে ঘুরিস, পার্টি করিস, কিন্তু তাদের সাথে এসব। ছি, আমার নিজের বোন হিসেবে তোকে পরিচয় দিতেও এখন ঘৃণা লাগছে। ইউ আর এ ডিসগ্রেস টু আওয়ার ফ্যামিলি। নেহা হাউমাউ করে কেঁদে উঠল। সে নির্বাণের পায়ের কাছে বসে পড়ে বলল, ভাইয়া বিলিভ মি, ওই দিন আমি আর ফারহান কেউ কারো সেন্সে ছিলাম না। কি থেকে কি হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। ফারহান আমাকে বারবার প্রমিস করেছিল যে এসব কথা ও কাউকে বলবে না, কিন্তু আমাদের ভিডিও কে করলো আর শুভ্রর হাতে বা সেটা কিভাবে গেল আমি কিচ্ছু জানি না ভাইয়া। নির্বাণ কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় এখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে লম্বা শ্বাস নিল। তারপর খুব ঠান্ডা আর হিমশীতল গলায় জিজ্ঞেস করলো, তোর ওই সো কল্ড ফ্রেন্ড ফারহান এখন কোথায়? হোয়ার ইজ হি? নেহা মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দিল, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না ভাইয়া। ওর ফোন, সোশ্যাল মিডিয়া সব বন্ধ। নির্বাণ ঠোঁটের কোণে একটা বিষাক্ত আর বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তার চোখের মনে এখন শিকারী বাঘের মতো জ্বলছে। সে হাতের মুঠো শক্ত করে বলল, তোর ক্ষতি করে সে এত সহজে পার পেয়ে যাবে? হাউ ইজ ইট পসিবল? ফারহান যদি মাটির নিচেও লুকিয়ে থাকে আর হাম খান নির্বাণ তাকে টেনে বের করবে। ডোন্ট ওয়ারি নেহা, ওই ফারহানকে আমি দেখে নেব, তারপর আসবো ওই শুভ্রর কাছে। ও তোকে ব্ল্যাকমেল করার সাহস দেখেছে। আইল মেক হিম পে ফর দিস। ঈশানের বিকালবেলা ঈশান বাইক চালিয়ে সোজা শুভ্রদের বাড়ির সামনে এসে থামলো। শুভ্রদের বাড়ির সামনে বাইকটা থামিয়ে হেলমেটটা খুলতেই অপর তলার ব্যালকনি থেকে নজর পড়ল শুভ্রার। ঈশানকে এতদিন পর বাড়িতে আসতে দেখে শুভ্রার চোখে মুখে খুশির ঝিলিক খেলে গেল। তবে সেই খুশিতে মিশেছিল পাহাড় সমান দুষ্টুমি। সে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে এলো। ঈশান বাড়ির ভেতরে পা দিতেই দেখলো সোফায় বসে ইকবাল এহসান আর সোহান চৌধুরী খুব গম্ভীর কোনো আলোচনায় মগ্ন। ঈশানকে দেখা মাত্রই সোহান চৌধুরীর কপালে ভাঁজ পড়ল, মুখটা হয়ে গেল মেঘলা, দিনের মতো থমথমে। ঈশান তার মনের অবস্থা আজ করতে পেরেও সৌজনের খাতিরে বলল, আঙ্কেল কেমন আছেন? সোহান চৌধুরী নিউজ পেপার থেকে চোখ না সরিয়েই খুব নির্লিপ্ত গলায় বলল, ভালো, তুমি? জি আঙ্কেল, ভালো আছি। ঈশান আর কোনো কথা বাড়ালো না। সে জানে এই বাড়িতে তার উপস্থিতি সোহান চৌধুরীর কাছে খুব একটা সুখকর নয়, কারণ ঈশান হিন্দু আর সোহান চৌধুরী কোনোভাবেই মানতে পারে না যে তার ছেলে একজন হিন্দু ছেলের সাথে ছায়ার মতো লেগে থাকবে। ঈশান তাই যথাসম্ভব তাকে এড়িয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। ঈশান শুভ্রের রুমের দিকে সপাটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পায়ের নিচে কি যেন একটা প্রচণ্ড পিচ্ছিল কিছু লাগলো। কিছু বুঝে ওঠার আগে ধপাস মেঝের সাথে আছাড় খেয়ে ঈশান ছিটকে পড়ল। কোমরে আর পিঠে প্রচণ্ড চোট পেয়ে তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো, আহ মা গো! যন্ত্রণায় কোকাতে কোকাতে ঈশান নিজের জুতার দিকে তাকালো। দেখলো দুটো কলার খোসা থেতলে তার জুতোর তলায় লেগে আছে। সে হতভম্ব হয়ে ভাবছে, এই দোতলার করিডোরে কলার খোসা কোথেকে এলো? তখনই পাশের দেওয়ালে আড়াল থেকে এক চিলতে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো দেয়ালের আড়াল থেকে শুভ্রা তার মাথাটা বের করে দাঁত বের করে হাসছে। কলার খোসাটার রহস্যটা বুঝতে ঈশানের আর মুহূর্তও লাগলো না। শুভ্রা নিজের হাত দিয়ে মুখে চেপে হাসি সামলানোর বৃথা চেষ্টা করে ভ্রু নাচিয়ে বলল, ইস, খুব বেশি ব্যথা লেগেছে বুঝি ঈশান ভাইয়া, খুব মায়া লাগছে আমার। ঈশান কোনো মতো মেঝে থেকে উঠে দাঁড়িয়ে পাজা ঝাড়ল। তারপর এক লাফে গিয়ে শুভ্রার কানটা সজোরে মুচড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি তো জানি কাজটা তুমিই করেছো। আচ্ছা শুভ্রা, আমার সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি? তোমাদের বাড়িতে আসলেই কেন আমার সাথে একটা না একটা শয়তানি করো তুমি? শুভ্রা ব্যথায় কুকড়ে উঠে গাল ফুলিয়ে বলল, আহ লাগছে তো, ছাড়ে নিশান ভাইয়া। আর শুনুন, আপনার সাথে দুষ্টুমি করতে আমার জাস্ট ফাটাফাটি লাগে। আমার খুব ভালো লাগে আপনাকে পচাতে। ঈশান কানটা আরও একটু ঘুরিয়ে দিয়ে বলল, তাই? এই বাদরামি আর কতদিন চলবে? এখন যে বড় হচ্ছ, এইটুকু কাণ্ডজ্ঞান কি তোমার মাথায় ঢুকে না? শুভ্রা নিজেকে ছাড়াতে ছাড়াতে ঘাড় তেড়া করে বলল, না, ঢোকে না। এখন দুষ্টুমি করছি, যতদিন জান আছে ততদিনই করে যাব, তাতে কার কি? তাই নাকি? তুমি আমার সাথে যা খুশি করবা আর আমি কি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবো? শোনো শুভ্রা, বড় হয়েছে এখন, এইসব বাচ্চামো অন্তত আমার সাথে করা বন্ধ করো। বলে ঈশান কান ছেড়ে দিল। শুভ্রা এবার নিজের কান ডুলতে ডুলতে চোখের মনি নাচিয়ে তর্জনী চেয়ে বলল, এই যে নাকের নিচে যে বাতাসটা আসছে, সেই বাতাস বন্ধ হওয়ার আগে এই শুভ্রা চৌধুরী কখনো আপনার পিছু ছাড়বে না। ছায়ার মতো পিছে লেগে থাকবে, ভূতের মতো ঘাড়ে চেপে বসে থাকবে। কথাগুলো মনে রাখেন ঈশান ভাইয়া।
বলেই শুভ্রা একটা মুখ ভঙ্গি করে কোমর দুলিয়ে চলে গেল, যেন কোনো সিনেমার নামী নায়িকা স্টেজ থেকে বিদায় নিচ্ছে। ঈশান শুভ্রার যাওয়ার পথের দিকে তাকে ঠোঁট গোল করে একটা লম্বা শ্বাস ছাড়ল। এই মেয়েটার তেজ আর পাগলামি যেন দিন দিন বাড়ছেই। ঈশান নিজেকে সামলে নিয়ে সোজা শুভ্রর রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় আলতো করে টোকা দিয়ে বলল, বস, আসবো? ভেতর থেকে শুভ্র সেই গম্ভীর আর পাথুরে কণ্ঠস্বর ভেসে হলো, না, বাইরে থাকো, যখন ভাইয়া বলে ডাকতে পারবে তখন ভেতরে আসো। ঈশান একদম থতমত খেয়ে গেল। বসের মেজাজ আজ ভালো ঠেকছে না। তবে সে আজ পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলো না। জানতো শুভ্রর এই রাগ সাময়িক। সে সোজা রুমে ঢুকে দেখলো শুভ্র ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। স্ক্রিনের আলো শুভ্র চলে আশ্রে পড়ছে, সেখানে এক অদ্ভুত কাঠিন্য। শুভ্র ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই আর চোখে ঈশানের দিকে একবার তাকালো, তারপর কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে বলল, বসো। ঈশান সোফায় আরাম করে বসে সিরিয়াস গলায় কাজের কথা শুরু করলো, বস, আমি সব ডেটা চেক করেছি, এভরিথিং ইজ পারফেক্ট। আর নাইম খান স্যার জানিয়েছেন তিনি ডিল ক্যান্সেল করবেন না। হি ইজ রেডি টু মুভ ফরওয়ার্ড। শুভ্রর ঠোঁটের কোণে সেই পরিচিত বিষাক্ত আর পাকা হাসিটা ফুটে উঠল। সে ল্যাপটপ একপাশে সরিয়ে রেখে খুব শান্ত কিন্তু শীতল গলায় বলল, ক্যান্সেল করবে বা কীভাবে? খান গ্রুপ যদি ডালে ডালে চলে, তবে আমি চলি পাতায় পাতায়। দে হ্যাভ দ্য অ্যানাদার অপশন ঈশান। আই অলরেডি হ্যাভ দেম ইন মাই পকেট। শুভ্র আর ঈশান এরপর অফিসের বেশ কিছু জটিল আর সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা শুরু করলো। ঘড়ির গুমোট স্তব্ধতা ছাপিয়ে কেবল তাদের প্রফেশনাল আলাপচারিতা আর শুভ্রর গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। হৃদি নিজের অর্ণায় দুই প্রান্ত দুই হাতে জড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ছাদে উঠে এলো। কাল তারা সবাই নিজেদের বাড়িতে চলে যাবে। এই কথাটা মনে পড়তেই তার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠেছে। এই বাড়ি, এই পরিবেশ আর বিশেষ করে শুভ্র ভাইয়ের অস্তিত্ব থেকে দূরে যাওয়াটা যেন তার কাছে মৃত্যুর সমান। সে ছাদের গিলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। বিকেলের হিমেল বাতাস তার অবদ্ধ চুলগুলো অবিরত মুখে এসে আছড়ে পড়ছে। হৃদের নিষ্পাপ আর বিষণ্ণ দৃষ্টি আকাশের এক কোণে স্থির হয়ে রইল। ঠিক তখনই কথা বলতে বলতে শুভ্র আর ঈশানও ছাদে উঠে এলো। ঈশান দিদিকে ছাদে একা দাঁড়িয়ে থাকতে দেখে একগাল হেসে বেশ বন্ধুত্বপূর্ণ গলায় এগিয়ে এসে বলল, হাই রিদি, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো তো। রিদি হঠাৎ কথায় চুমকে উঠে তাকিয়ে দেখলো ঈশান ভাইয়া। সে তাকে আগে থেকে চেনে। রিদি এবার ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। শুভ্র পকেট থেকে ফোন বের করে খুব মনোযোগ দিয়ে স্ক্রিন চাপছে, যেন আশেপাশে কি হচ্ছে বা কে দাঁড়িয়ে আছে তাতে তার বিন্দুমাত্রও আগ্রহ নেই। রিদি এবার ঈশানের দিকে তাকে একটু মিলান হেসে বলল, জি ভাইয়া, ভালো, আপনি কেমন আছেন? এই তো চলছে। তাই ভর সন্ধ্যায় ছাদে একা কি করছো? এমনি একটু হালকা হাওয়া খেতে এসেছিলাম। ও আচ্ছা, তো তোমরা কবে যাচ্ছ নিজেদের বাসায়? কাল চলে যাব। কলেজ থেকে অলরেডি 4 দিন মিস হয়ে গেছে। হৃদের এই কথা শেষ হতে না হতেই শুভ্র ফোন থেকে মুখ তুলল। সে সরু চোখে অত্যন্ত তীক্ষ্ণ আর রহস্যময় দৃষ্টিতে হৃদির দিকে তাকে প্রশ্ন করলো, শুনলাম তোদের কলেজে নাকি নিউ প্রফেসর আসছে, ডু ইউ নো হিম? হৃদি আবার জেদ করে মুখ বাঁকিয়ে জবাব দিল। তার কণ্ঠে তখন অভিমানের সুস্পষ্ট, তাতে কি? নিউ প্রফেসর আসুক কিংবা ওগান্ডার প্রধানমন্ত্রী আসুক, তাতে আপনার কি? আপনার ওসব নিয়ে মাথা ঘামানোর বিন্দুমাত্র দরকার নেই। হৃদির এমন তেড়া কথা শুনে শুভ্র হাতের ফোনটা ধীরে সুস্থে পকেটে রাখলো। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদির আপাতমস্তক একবার পরখ করে নিল। তার চোখে মুখে এখন গভীর গাম্ভীর্য। সে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, বা তোর মুখ তো দেখি রোবটের থেকেও স্পিড। তা এত কথা বলিস কিভাবে রে তুই? মাঝে মধ্যে মনে হয় তোর গলায় কোনো পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে। হৃদি এবার যেন দাউ দাউ করে জ্বলে উঠল। অভিমানে তার বুকটা ধকধক করছে। সে কয়েক পায়ে এগিয়ে গিয়ে সরাসরি শুভ্রর একদম সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্র চোখের গভীরে চোখ রেখে নিজের ঠোঁট ফুলিয়ে আঙ্গুল দেখিয়ে জেদের সাথে বলল, এই যে দেখছেন, এই ঠোঁট আর এই জিভ নাড়িয়ে নাড়িয়ে কথা বলি, দেখছেন? নাকি আরও কাছে এসে বুঝিয়ে দিতে হবে কিভাবে কথা বলি? আই থিঙ্ক আপনার ব্রেনটা একটু স্লো কাজ করছে শুভ্র ভাই। হৃদের এই দুঃসাহস আর চোখের আগুনের তেজ দেখে শুভ্র মুহূর্তেই জন্য থমকে গেল। মেয়েটা যে এখনও রাগে অভিমানে হৃদয়ের জ্ঞান হারিয়ে আছে সেটা শুভ্র স্পষ্ট বুঝতে পারছে। সে এক পা পিছিয়ে গিয়ে ঘাড় বাঁকিয়ে অত্যন্ত নিষ্পৃহ গলায় বলল, তোর সাথে কথা বলা আর পাবনার পাগলদের গণিত বোঝানো একই কথা। জাস্ট ডিসগাস্টিং। আই হ্যাভ নো টাইম ফর দিস ননসেন্স। বলেই শুভ্র আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। গট গট করে ছাদ থেকে নেমে গেল। হৃদি পাথরের মতো দাঁড়িয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে তখন যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। সে দাঁতে দাঁত চেপে অভিমানে মনে মনে বলল, হ্যাঁ, আমি একটা বিরক্তিকর আর অসহ্য মেয়ে। দরকার পড়লে আমার আরও অসহ্য হব, তাতে আপনার কি? চলবে।
গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।